5 তারিখ। ইসলামের ফটো লাগবে মানুষের কি একটা আছে এইগুলো মানে ওরা থেকে মানে রিলেশনশিপ গেছে আর কি জিনিসটা হারাম না করে হালাল কথা বিয়ে করার জন্য কিন্তু এই মুহূর্তে ওর ফ্যামিলি বানান বের পরে বলবো না। দেখতে দেখতে বলে আমি শুনলে বলবে কথা বলতেছে কেন এগুলো হচ্ছে যারা সে ভালো না তাদের জিজ্ঞেস করবো বিষয়টা। স্যার এদিকে দেখছি একটা জিনিস হয়তো লক্ষ্য করেছ, অন্যান্য স্কুল যখন আমরা পড়েছি সাথে সাথে এসে ওটার মূল কথাটা বলেছি যে যেমন
বলছে যে কমান্ড অফ দ্য এমনি ভাবে ন্যাচারাল ল থিওরিতেও আমরা এটা বলেছিলাম যে কতগুলো অবজেক্টিভ প্রিন্সিপাল আছে যেগুলো ডিসকভারেবল বাই রিজন, এভাবে বলেছি। পিওর থিওরিতেও একইভাবে বলেছে ল ইজ এ সিস্টেম অফ নর্মস। কিন্তু তোমরা খেয়াল করেছো যে সোশিওলজিক্যাল স্কুলে আমরা এসে প্রথমে একটা সংজ্ঞা থেকে গত ক্লাসে বলেছিলাম যে একটা অন্যতম কারণ হচ্ছে সোশিওলজিক্যাল স্কুল এর মধ্যে বিভিন্ন ধরনের মডেল রয়েছে। তার মধ্যে গত ক্লাসে কিন্তু আমরা যেভাবে বুঝিয়েছি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য দিতে পারে, সেজন্য আজকে একটু আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করবো। কনসেনসাস মডেল এবং কনফ্লিক্ট মডেলের যে সংজ্ঞা দিয়েছি ওটা একটু আমরা চেঞ্জ করব। একইভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর যে উদাহরণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে কম্পেয়ার করে দিয়েছি, এটাও মিসলিডিং, এটাও আমরা আজকে চেঞ্জ করব, তাহলে আমরা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবো। এই জন্য বলেছি যে আজকের ক্লাসটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সোশিওলজিক্যাল স্কুল মোড, এটা যাতে আরেকটু বুঝতে পারো, কারণ বোঝাটা এটা হচ্ছে প্রধান। সোশিওলজিক্যাল স্কুলের এমনিতে মূল কথাটা তোমরা বুঝে গেছো। সোশিওলজিক্যাল স্কুলের মূল কথাটা হচ্ছে যে সমাজের প্রয়োজনে আইনকে ব্যবহার করা, সমাজের প্রয়োজনের রিফ্লেকশনটাই আইনে হবে। সমাজের প্রয়োজন কি সেটা রিফ্লেকশনই আইনে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ আইন যখন তুমি দেখবা তখন বুঝতে পারবে যে এটা ওই সমাজের প্রয়োজন। বুঝা গেছে? অর্থাৎ তবে আমি এখন যেটা বললাম কি বললাম সমাজ এই বসে যাও আওয়াজ করে। এই সোশিওলজিক্যাল স্কুল সমাজের তার মানে কি আমরা গত ক্লাসে একটা সংজ্ঞা দিয়ে শুরু করি, কিন্তু আজকে মোট কমপ্লিট জায়গায় আমরা চিন্তা থাকবো। তাহলে সোশিওলজিক্যাল স্কুল অনুযায়ী ল কি? ল হচ্ছে এমন কতগুলো নিয়ম কানুনের নাম যেটা সমাজের প্রয়োজনকে সার্ভ করে। এবং সেখানে বলেছে কি সমাজে যেগুলো কনফ্লিক্ট রয়েছে, সেগুলোর ব্যাপারে যাতে সমাধান হয় সেটার জন্য আইন সৃষ্টি। তার মানে কি ওরা বলছে যে 100% আমরা সমাজের সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবো না। ওরা বলছে সমাজের সমস্যাগুলো যতটুকু সম্ভব সমাধান করে লেস ফ্রিকশন, সমাজের মধ্যে মানে পরস্পরের সাথে দ্বন্দ্বগুলোকে যথাসম্ভব কমিয়ে আনা। বুঝা গেছে? যথাসম্ভব কমিয়ে আনা। তার মানে ও লকে একটা টুল হিসেবে ব্যবহার করছে। লকে কি হিসেবে ব্যবহার করছে? টুল হিসেবে ব্যবহার করছে। মূলত টেকনোলজি হিসেবে ব্যবহার করছে। কি হিসেবে? টেকনোলজি হিসেবে ব্যবহার করছে, যেটার নাম সে দিয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এবং সে লয়ারদেরকে সোশ্যাল ইঞ্জিনিয়ার মনে করে। যেমন অনেক সময় তোমাদের বলা হয় যে দ্য সোশ্যাল ইঞ্জিনিয়ার রোল অফ এ লয়ার। একজন লয়ার তার আইনের বোঝার মাধ্যমে এবং মানুষকে বোঝানোর মাধ্যমে এবং অ্যাজ এ জাজ অর অ্যাজ এ লয়ার কনফ্লিক্ট রেজলিউশন করার মাধ্যমে সমাজে এক ধরনের ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করে। কিসের ভূমিকা পালন করে? ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করে।
এবার একটু কঠিন ভাবে, একটু কঠিন জায়গায় তোমাদের জন্য। সেটা হচ্ছে ল, তুমি দেখতে পারো ল তুমি দেখতে পারো as embodiment of social reality, এভাবে দেখতে পারো ল as embodiment of social reality। যে ল দেখে আমি বুঝতে পারবো এই সমাজে কিভাবে চলতে চাই বা এই সমাজের সমস্যাগুলো কি সেভাবে সমাধান করে। আরেকটা হচ্ছে to use law to change the reality in a society, সমাজের সমস্যাগুলোকে সমাধান করার জন্য লকে ব্যবহার করা। বুঝতে পারছো? তখন ল হয়ে গেছে টুল, ল হয়ে গেছে টেকনোলজি, ল হয়ে গেছে ভেহিকল অফ চেঞ্জ, ভেহিকল অফ চেঞ্জ। বুঝতে পেরেছো? ও এই রাইটার বলছে লয়ে যে সোশ্যোলজিক্যাল স্কুলে দ্বিতীয়টা রিফ্লেকশন বেশি, অর্থাৎ লকে টুল হিসেবে ব্যবহার করে সমাজকে পরিবর্তনের এই এজেন্ডাটা বেশি। বুঝতে পেরেছো? এটা কার মত বললাম, এই যে লয়ের যে রাইটার এক্সেলেন্ট একটা বই, এটা অত্যন্ত অসাধারণ একটা বই। সেখানে সে বলে কি পাউন্ড, রস্কো পাউন্ড তার থিওরিকে বেশিরভাগ টুল হিসেবে ব্যবহার করেছে, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল হিসেবে ব্যবহার করেছে। যতটা না সে প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করেছে, এই কি দেওয়ার চেষ্টা করেছে, প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা সে করে নাই। অর্থাৎ ওই যে বলছে যে কনফ্লিক্ট গুলো রেজোলিউশনের মাধ্যমে আইনটা সৃষ্টি হয়, সেটাতে সে বেশি গুরুত্ব দিচ্ছে কিকে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমি গত ক্লাসে কি বলেছি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এক ধরনের মোটিভেটেড, আমি চিন্তা করে আমার লাভের জন্য কিছু একটা করছি, তাই না? ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কে ওইভাবে ব্যবহার করে, ও একটা ওই সমাজের মানে ভ্যালু হিসেবে সে ব্যবহার করে, বরঞ্চ ল যেটাকে সে পেয়েছে সেটা বলছে যে ইট ইজ এ নিউট্রাল প্রসেস। বুঝাইছে? ওইখানে তো আমি একটা নির্দিষ্ট প্রেসক্রিপশন দিয়ে ওইটাকে বলছি যে এখানে 80% আমার ভোট আছে, আমি চাই, অর্থাৎ নির্দিষ্ট একটা ভ্যালু বা নির্দিষ্ট, ও বলছে ভ্যালুর ব্যাপারে ও নিউট্রাল পাউন্ড। সে বলছে কার ভ্যালু এখানে প্রাধান্য পাবে এটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে যেটাই প্রাধান্য পায় সেটাকে আমি কিভাবে ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা করব। তাহলে আমাদের প্রথম মিসআন্ডারস্ট্যান্ডিং গত ক্লাসের পরে আজকে এটাই সলভ হচ্ছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কোনো প্রেসক্রিপশন নয়। সোশ্যোলজিক্যাল স্কুল সমাজের কোনো নির্দিষ্ট প্রেসক্রিপশনকে এন্ডোর্স করে না, বরঞ্চ এটা টেকনোলজিক্যাল ব্যবহারের মাধ্যমে সমাজকে যে পরিবর্তন করা যায় সেটাকে বলে। বুঝতে পেরেছো? যেমন সৌদি আরবে কি ল হবে, আমেরিকায় কি ল হবে, রাশিয়ায় কি ল হবে, সবগুলোই যদি এই থিওরি দিয়ে তুমি বুঝতে চেষ্টা করো তাহলে ও নির্দিষ্ট কোনো ভ্যালুর কথা বলছে না, ও কোনো নির্দিষ্ট প্রেসক্রিপশনের কথা বলছে না, ও বলছে যে লকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজে আসলেই ব্যবহার করা যায়। দেখেছেন? প্রথম মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মোটিভেটেড কোনো কিছু না, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা নিউট্রাল প্রসেস। বুঝা গেছে? এবার দ্বিতীয় নম্বরে আসো, ও বলছে ল ইজ এ সিস্টেম অফ সোশ্যাল কন্ট্রোল। ও লকে একটা কনসেপ্ট হিসেবে দেখে, ও একটা প্র্যাগম্যাটিক মানে সোশ্যাল কন্ট্রোল, এবং এই ক্ষেত্রে সে কয়েকজন রাইটার দ্বারা প্রভাবিত হয়েছে। তার মধ্যে একজনের নাম হচ্ছে রস, আরেকজনের নাম হচ্ছে ওয়ার্ড, আরেকজনের নাম হচ্ছে স্মল। এটা এদের ফুল নাম। রস বলছে অর্থাৎ ওর সময়ের বা ওর কিছুটা আগে, ওর সময়ে মূলত বড় বড় সোশ্যোলজিস্ট দ্বারা সে প্রভাবিত ছিল, এবং যাদের দ্বারা প্রভাবিত ছিল তাদের কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে ওর কথাটা এরকম কেন। এর মধ্যে রস বলছে, এটা তুমি এই বইয়ের ফুল নোটে পাবে, ফুল টেক্সটে নেই, আমি তোমাদেরকে এটা দেখিয়ে ছোট ইয়ে করে একটা পিডিএফ করে দিতে পারি। রস বলছে যে সমাজের সবচেয়ে ফিনিশড
যাত্রা যায় এই সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে ফিনিশড একটা টুল যদি থাকে সেটা হচ্ছে ল। বুঝতে পেরেছো? সমাজকে দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। লগ সমাজকে রিলিজিয়ন দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। করা যায় না? কাস্টম দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, তাই না? ফোর্স দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, তাই না? আরো বিভিন্ন জিনিস দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সবচেয়ে ফিনিশড টুল হচ্ছে ল। আর তুমি যখন ল এর নাম দিয়ে কোনো কিছু করছো, রিলিজিয়নের নাম দিয়ে কিছু করলে অন্য রিলিজিয়নের কথা বলবে, এটা তো আমাদের রিলিজিয়নের এগেইনস্টে যাচ্ছে, এই সেই, তাই না? তুমি যখন কাস্টম দ্বারা কোনো কিছু নিয়ন্ত্রণ করছো, তখন তুমি বলছো যে ও কাস্টম এটা তো পুরুষদের সুবিধার জন্য, নারীদেরকে ইয়ে করার জন্য এই সমাজে এটা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ভাবে বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা যায়। কিন্তু তুমি যখন কোনো কিছুকে ল বলছো এবং সমাজকে কন্ট্রোল করছো, যেমন যেমন বড় লোকেরা, যেমন বড় বড় কোম্পানিগুলো, যেমন বড় বড় বিজনেসম্যানরা যখন কোনো কিছু লর মাধ্যমে করছে, আমরা যারা ক্যাটার ক্লাস আছি, আমরা যারা ওয়ার্কার গ্রুপ আছি, আমরা যারা কনজিউমার গ্রুপ আছি, আমরা মনে করছি যে ও এটা তো ল দ্বারা হচ্ছে, অথবা সে বলছে যে এটা ল দ্বারা হচ্ছে, কিন্তু এটা আমি করছি না, সরকার করেছে, সুবিধা দিচ্ছে, সুবিধাটা আমি পাচ্ছি, এটা বলে না বাস, কিন্তু এটা ল দ্বারা করছে বললে সবাই চুপ, ঠিক কি না? সুতরাং ল ইজ দ্য মোস্ট ফিনিশড tool for social control, or একজন ইনফ্লুয়েন্সার সোশ্যালজিস্ট রস বলছে কি ল হচ্ছে সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে একেবারে মানে উপযুক্ত একটা কি বাহন। ওয়ার্ড বলে যার কথা সে ফলো করছে, সে আরেকটা কথা বলছে, সে বলছে যে যে সমাজের অনেকগুলো ইন্টারেস্ট, সমাজে অনেকগুলো ইন্টারেস্ট ল হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, সমাজে অনেকগুলো ইন্টারেস্ট ল হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়। তার মধ্যে যেটা জয়ী হয়, তার মধ্যে যেটা জয়ী হয় সেটাই হচ্ছে লজ পরিণত হবে। ওকে, ও বলছে সমাজ বিজ্ঞানের ল্যাবরেটরিতে, অর্থাৎ সমাজের মধ্যে কোন বিষয়গুলো আইন হওয়া উচিত সেটা ফাইনাল সিস্টেমটা ল দেবে। বললাম না অনেকগুলো ইন্টারেস্ট চাই যে সেটাই ল। যেমন যদি আমরা দুইটা গ্রুপ ধরি, ওয়ার্কার এবং ওনার, ওনার চাই ওর ইন্টারেস্টটা প্রাধান্য পাক লতে, ওয়ার্কার চাই তার ইন্টারেস্টটা প্রাধান্য পাক লতে। ফাইনাল সিলটা কে বসায়? সরকার। ল। ও বলছে ওয়ার্ড বলছে ফাইনাল সিলটা বসায় কে? ল। তাহলে সে লকে কি হিসেবে দেখেছে? ইন্টারেস্ট গুলো রক্ষার জন্য লকে ব্যবহার করা যায় এবং লেজিসলেচার ফাইনালি সিল অফ অ্যাপ্রুভাল দেওয়ার মাধ্যমে, ল হিসেবে কোনো কিছু অ্যাপ্রুভাল দেওয়ার মাধ্যমে সে ওই একটা ক্লেমকে অন্যান্য অনেকগুলো ক্লেমের উপরে প্রাধান্য দিয়ে ওটাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিতে পারে। বুঝেছো? তাহলে ওয়ার্ড এই কথাটা বলছে। আরেকজন নাম বলেছি, সেটার নাম কি? স্মল। স্মল বলছে যে আমাদের সমাজে যেগুলো ইন্টারেস্ট আছে সেগুলোকে ক্লাসিফাই করতে হবে এবং এগুলো ক্লাসিফাই এবং অ্যানালিসিসের মাধ্যমে আমাদেরকে সমাজকে কিভাবে এমেলিওরেট করতে পারি, সমাজকে কিভাবে পরিবর্তন, তাহলে সবগুলোর নির্যাস অবশেষে আসছে কি? ল finished, the most finished tool for social control. Law के among all the claims final seal of approval law দেয় এবং লাস্টলি সমাজের ইন্টারেস্টগুলোকে ক্লাসিফাই এবং অ্যানালিসিসের মাধ্যমে সমাজকে পরিবর্তনের জন্য লকে ব্যবহার করা যায়।
এই কথাগুলো বলার মাধ্যমে সে এই প্রভাবিত হয়েছে ফাউন্ড, এবং অবশেষে তার কথা হচ্ছে ল ইজ এ সিস্টেম অফ সোশ্যাল কন্ট্রোল। এবং সেই সোশ্যাল কন্ট্রোলে ইন্টারেস্টিংলি সে সমাজের ইন্টারেস্টগুলোকে ক্লাসিফাই করেছে, এবং সমাজের ইন্টারেস্ট বিশেষ করে ওয়েস্টার্ন সোসাইটিতে বিষয় যেহেতু এসেছে, ওয়েস্টার্ন সোসাইটিতে কোন বিষয়গুলোকে ল মনে করে সেগুলোকে সে বলছে যে প্রত্যেক সোসাইটিতে কতগুলো বেসিক প্রিসাপোজিশন থাকে, প্রত্যেক সমাজে কতগুলো বেসিক ধারণা থাকে। Law represents the consciousness of whole society. পুরো সমাজের সচেতন অভিব্যক্তির নাম হচ্ছে ল। পুরো সমাজের সবার একজনের নাম, সবার একসাথে যে বিষয়ে আমরা কনসেনসাসে আসি সেটাই হচ্ছে ল, এবং সেগুলো রিফ্লেক্ট হবে ওই জোরাল পোস্টারে। কতগুলো প্রিসাপোজিশন আছে ওই সোসাইটি, ওই সমাজের কতগুলো মূলনীতি আছে, সেই মূলনীতিগুলোর দ্বারাই সমাজটা পরিচালিত হয়। এবং একটা জায়গায় কি বলেছে, এই সমাজে যদি নতুন কোনো নিয়মকে এই জোরাল পোস্টালেট হিসেবে, জোরাল মানে আইনগত আসতে চায়, তাহলে ওই যে আগের যেগুলো আছে সেগুলো এটাকে কতটুকু অ্যাপ্রুভ করছে এটা দেখতে হবে। সেই দিকে যদি দেখি, এখন সমাজে যে ধরনের নতুন কিছু কিছু বিষয় যেমন আসতে চেষ্টা করছে, ও বলছে যে সিস্টেমটা যদি আমরা ওইভাবে রাখতে চাই, তাহলে যেমন ৭১ আর ২৪ যদি আমরা পাশাপাশি নিয়ে আসি, ২৪-এর যদি আসলে কোনো একক ভ্যালু থাকে, হোল সোসাইটির যদি কনসেনসাস কোন একটা ভ্যালুর ব্যাপারে হয়, সেটাকে ওই আগের ভ্যালুর সাথে অ্যাডজাস্ট করতে হবে। তার মানে কি, ৭১-এর যে ৪ মূলনীতি রয়েছে, সেই ৪ মূলনীতির নিরিখে এটাকে বাস্তবায়ন করতে হবে। এটা অন্তত পাউন্ডের মতো, পাউন্ড স্পষ্টভাবে এই কথাটা বলেছে যে তার মানে এই নয় যে ও বলছে যে একটা সমাজে কতগুলো প্রিসাপোজিশন থাকবে, কতগুলো মূলনীতি থাকবে, সেগুলো ফুল সোসাইটির অভিব্যক্তি রিফ্লেকশন হিসেবে আমরা দেখতে পাই। ও বলছে যে তাই নাকি নতুন কোনো কিছু আসবে না, ও বলছে নতুন কোনো কিছু আসবে। যেমন ঘরে তুমি এটা ঘরে তুমি কতগুলো ডেক্সি পাতিল, এগুলো কাপ প্লেট কাবার্ডে তুমি ইয়া করে রাখছো, কি করে রাখছো, সাজাই রাখছো। তুমি এখন নতুন আরো 4টা নিছো, ওগুলো কোথায় যাবে? তুমি বাম পাশে যাবে নাকি ডান পাশে যাবে নাকি মাঝখানে? ওগুলোর সাথে ধাক্কাধাক্কি করবে, করার পরে একটা জায়গায় গিয়ে এগুলো স্থান পাবে, ঠিক কি না? একটা জায়গায় গিয়ে সেগুলো নাকি নতুনগুলো আসতে বলে পুরাতন সবগুলো আস্তে করে দিতে ধাক্কা দিয়ে তুমি ফেলে বেরিয়ে যাচ্ছো। ও বলছে জোরাল পোস্টালে কতগুলো থাকবে, এগুলো সমাজের বেসিক প্রিসাপোজিশন, সমাজের এগুলো বেসিক ঐকমত্য। এই ঐকমত্যগুলোই, অর্থাৎ ও যে সোশ্যাল কন্ট্রোলের কথা বলছে, ও কিন্তু এটার একটা প্রেসক্রিপশন না হলেও ওর একটা অ্যানালিসিস আছে। এই অ্যানালিসিস অনুযায়ী ওয়েস্টার্ন সোসাইটির যেগুলো আছে ওগুলো ও বলেছে। ওয়েস্টার্ন সোসাইটির বিশেষ করে প্রাইভেট লতে, যেমন ও বলেছে যে প্রাইভেট লতে এবং যেগুলো তোমার টাকা পয়সা লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলোর ক্ষেত্রে সমাজের কনসেনসাস ওয়েস্টার্ন সোসাইটিতে কি, সেটার ব্যাপারে সে কিন্তু একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা ছয়টা ও বলেছে। আমি এগুলো পড়ে শোনালে তুমি বুঝবা যে ও আসলে সমাজের পরিবর্তনের টুল হিসেবে লকে বা সমাজের কনসাসনেসের অভিব্যক্তি হিসেবে লকে কিভাবে ব্যবহার করেছে। দেখো এখানে ও বলছে, এটা সরাসরি ওর রাইটিং, what I sought to do was to formulate what was presupposed by the law as a possession, as a property, as to legal transaction and resulting relations, and as a promise. এগুলোর ব্যাপারে সে 6টা মূলনীতি দিয়েছে। যেমন এক,
In civilized society, man must be able to assume that others will commit no intentional aggressions upon them. Property এগুলোর ব্যাপারে civilized society বা western society মনে করে যে একজনের প্রপার্টি থেকে আরেকজন aggression চালাবে, এটা। দুই, in civilized society, man must be able to assume that they may control for own use what they have created by their own labor. নিজে কষ্ট করে পরিশ্রম করে আমি যা অর্জন করেছি সেটা আমি ফুল কন্ট্রোল করতে পারবো আর কি, and appropriate to their own use what they have created by their own labor. অর্থাৎ বিভিন্ন শব্দে এটা বলেছে or and what they have acquired under the existing social and economic order. অর্থাৎ সে কষ্ট করে যেটা অর্জন করেছে বা এক্সিস্টিং সিস্টেমে যেটা অর্জন করেছে সে ধরে নিবে যে সে সেটা কন্ট্রোল করতে পারে। তাহলে এক নম্বরে কি ছিল, অন্যকে সে আগ্রাসন করবে না। দুই নাম্বার কি, সে সেটাকে প্রপার্টিটাকে কন্ট্রোল করতে পারে। তিন নাম্বার, এগুলো উদাহরণ হিসেবে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আমাদের সোসাইটিতে হলে তাহলে এখানে মূলনীতি কি হবে। ইন সিভিলাইজড সোসাইটি ম্যান মানে এখানে মানুষ, man must be able to assume that those with whom they deal in the intercourse of society will act in good faith. যাদের সাথে সমাজে আমাদের লেনদেন আছে তারা আমাদের সাথে কাজ করবে যখন, তখন আমি ধরে নিব যে গুড ফেথে কাজ করছে। বুঝা গেছে? অর্থাৎ আমি মানুষ খারাপ ওইটা দিয়ে শুরু করছি না, আমি শুরু করছি মানুষ ভালো, এবং নাগরিক হিসেবে আমি তার কাছ থেকে কি এক্সপেক্ট করছি, গুড ফেথে কাজ করবে। and hence abcdc গুড ফেথে কাজ করবে and hence, এবং তাই will make good reasonable expectation which their promises or other conduct reasonably create. তাদের প্রমিসের মাধ্যমে এবং অন্যান্য কাজকর্মের মাধ্যমে তারা যে এক্সপেকটেশনটা তৈরি করেছে আমরা ধরে নেব সে সেটা ফুলফিল করবে। মেক গুড মানে সে সেটা ফুলফিল করবে। দুই, will carry out their undertakings according to the expectation which the moral sentiment of the community attaches thereto. ওই সমাজের মোরাল যে নিয়ম কারণ আছে সেটা অনুযায়ী তার কাছ থেকে মানুষ যেটা এক্সপেক্ট করবে আমরা ধরে নেব সেটা সে ফুলফিল করবে। will restore specifically or by equivalent what comes to them by mistake. কোনো কিছু যদি ভুলভাবে অন্যের জিনিস তার কাছে চলে আসে আমরা ধরে নেব সে সেটা ফেরত দিবে বা রিপারেশন দিবে বা কি করবে, ক্ষতিপূরণ করবে। আচ্ছা, তিন চলে গেল। চার, in civilized society man must be able to assume that those who are engaged in some course of conduct will act with due care not to cast unreasonable risk or injury upon others. অন্যজন যখন কোন একটা কাজ করবে সে এমন ভাবে করবে যাতে তার ফেলো নাগরিক যারা আছে তারা সমস্যায় না পড়ে। যেমন একটা বিদ্যুতের তার দেখা গেছে যে খোলা পড়ে আছে, সে বলছে যে এদিকে মানুষ হাঁটুক এখানে মরুক, এইটা এক্সপেকটেশন। ও বলছে সিভিলাইজ সোসাইটিতে সে যতক্ষণ পর্যন্ত এটা ফিক্স করবে না ততক্ষণ পর্যন্ত ওখান থেকে নড়বে না। এটা হচ্ছে এক্সপেকটেশন। ওই যে জোরাল পোস্টারেট, ওই যে প্রিসাপোজিশন ইন সিভিলাইজড সোসাইটি। এই জন্যই কলার খোসা তুমি আমাদের দেশে যত দেখবে ওয়েস্টার্ন সোসাইটিতে তত দেখবে। In civilized society, man must be able to assume that those who maintain things likely to get out of hand and to escape and do damage will restrain them or keep them within their proper bounds. তোমার কাছে যদি এমন কিছু থাকে যেটা harmful for the society, যেটা যদি ছুটে যায়, যেটা যদি সমাজে ছড়িয়ে পড়ে তাহলে সমাজের ক্ষতি হবে। তোমার যক্ষা আছে, তুমি যেখানে ওয়েস্টার্ন সোসাইটিতে দেখতে পাবে যে একজনের কোনো একটা ভাইরাস আছে, সে এমন জায়গায় গিয়ে কাশি দিল যেখানে 50 জন আছে, ও ওইখানে গিয়ে কাশি দিতে পারে। কিন্তু এটা অ্যাজাম্পশন না, এগুলো হচ্ছে যে উইকেট কতগুলো মানুষ আছে না ওরা করছে। ওই যে ডাক্তার যেটা ইনজেকশন দিয়ে অনেক রোগীকে মারছে, এটা কিন্তু আমাদের দেশে আবার হয়নি, ওগুলো কিন্তু আবার ওয়েস্টে হয়। কিন্তু এগুলো খুব রেয়ার, এগুলো সাধারণত হয় না। তাহলে এই বেসিক অ্যাজাম্পশন ওদের সোসাইটি রোজ সেট করেছে, যদি
যদিও এগুলোর ব্যাপারেও প্রশ্ন আছে যে এগুলো আসলে ওয়েস্টার্ন সোসাইটিকে রিফ্লেক্ট করে কিনা, এই ব্যাপারেও প্রশ্ন আছে। কিন্তু তথাপি ও থিওরিটা কিভাবে কাজ করে তাহলে, যে যে laws are whose interests that are conducive to the goodness of the whole society, পুরো সমাজের ভালোর জন্য ল সার্ভ করে। তাহলে এই ও থিওরিটা বুঝতে পেরেছো? ও থিওরি কনসেপ্টের দিকে আমাদেরকে ইঙ্গিত করে নাকি ওয়ার্কিং অফ ল? ওয়ার্কিং অফ ল। এই স্টোন বলেছে পাউন্ডের মূল প্রশ্নটাই ছিল ল ব্যাপারে। এই হোয়াট আর ইউ গুড ফর? সবাই বলো কি হোয়াট আর ইউ গুড ফর? ল কে সে প্রশ্ন করেছে হোয়াট আর ইউ গুড ফর। পাউন্ড জিজ্ঞেস করেছে হোয়াট আর ইউ গুড ফর। তুমি ল বুঝলাম, আমি সব কিছু বুঝলাম, হোয়াট আর ইউ গুড ফর? তুমি ল কেন ভালো আমাকে বলতে হবে। সুতরাং ল ও বলছে যে সমাজের পুরো সমাজের কনসাসনেস কি সচেতনতাকে রিফ্লেক্ট করে এবং এটা সার্ভ করে পুরো সমাজের ভালোকে। এটার জন্য তার মডেলটা হচ্ছে কনসেনসাস মডেল। ওটা হচ্ছে কি কনসেনসাস মডেল। ও বলছে যে সমাজের কনফ্লিক্টগুলো যথাসম্ভব রেজলিউশন করে সমাজের মধ্যে কম দ্বন্দ্ব রেখে দিয়ে বেশি মিলমিশ যদি আমরা তৈরি করতে পারি, এবং ও বলছে যে ওই যে জোরাল পোস্টালে যেগুলো তৈরি করছে সেগুলোর ব্যাপারে যত বেশি সমাজের মধ্যে ঐক্যমত্য হবে ওই ল সিস্টেম, ওই লিগ্যাল সিস্টেম তত বেশি মানে সফল। স্পষ্টভাবে বলেছে সাকসেস ডিপেন্ড করে মূল নীতিগুলোকে কত বেশি মানুষ এন্ডোর্স করে। তুমি মূল নীতিগুলোকে যদি বেশিরভাগ মানুষ ডিজোন করে তাহলে কিন্তু হবে। আমাদের এখন দেখতে পাচ্ছি কি, এখন বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখি ৭১-এর সংবিধানকে বেশিরভাগ মানুষ রাষ্ট্রপতি করতে চায় নাকি নতুন সংবিধানের প্রতি ম্যান্ডেট বেশি? নতুন সংবিধানের প্রতি ম্যান্ডেট বেশি না, পুরাতন সংবিধানের প্রতি ম্যান্ডেট বেশি। এই কেন বলছি? বিএনপি পুরো দল হিসেবে তুমি যদি দেখো, জাতীয় পার্টি পুরো দল হিসেবে যদি তুমি দেখো, এবং আওয়ামী লীগ এখানে না থাকলেও আছে, ওদের কনসেনসাস কোন দিকে যাবে এটা আমরা স্পষ্ট। সব মিলে ৮০ থেকে ৮৫ বা ৯০ এর মধ্যে থাকবে। ওরা চায় সংবিধান আগেরটা থাকুক। ৭১-এর মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছে না? তাহলে এই যে নতুন যে অ্যাসপিরেশন, এইটাকে ওই যে বলছি কাবার্ডের মধ্যে জায়গা করে নিতে হবে, ধাক্কাধাক্কির মধ্যে জায়গা করে নিতে হবে। ঠিক আছে? এই জন্য যত কথাই হোক সংবিধানে ছোটখাটো চেঞ্জ রেখে, হয়তো মূলনীতিতেও দুই একটা শব্দ এদিক সেদিক রেখে সংবিধানকে আমরা এভাবে পাবো যদি আমরা লকে মানে কনসেনসাস লেস ফিকশন রেখে। তুমি 15% এর মতামত কখনো 85% এর উপর চাপিয়ে দিয়ে ওটাকে সাস্টেইন করতে পারবে। এটা যদিও তোমার মনে হচ্ছে যে এটাই ভালো, আমি ধরে নিলাম এটাই ভালো, কিন্তু 85% মানুষকে যদি তুমি মানাতে না পারো এটা করে কোনো লাভ হবে না। বুঝা গেছে? ওইটা যেখানে প্রশ্ন 15% এরটা 85% এর উপর একটা প্রশ্নবোধক হিসেবে তুমি দেখাতে পারো, কিন্তু 15% এরটা 85% উপর চাপিয়ে দিয়ে এটা শুধু ছোট একটা প্রশ্ন বা ফুটনোট না, এটা বড় ধরনের সমাজে আর্টিকেল তৈরি করবে। বুঝা গেছে? তোমরা বলতে পারো স্যার এটা মনে হচ্ছে, এটা মনে হচ্ছে 53 বছর তো একটা সংবিধান টিকেছে। তুমি কি জানো পাকিস্তানের সংবিধান আমাদের স্বাধীন হওয়া পর্যন্ত কোনো সংবিধানই পুরোপুরি কার্যকর হয়নি। যেখানে ইন্ডিয়া মাত্র স্বাধীনতার 1-2 বছরের মধ্যে সংবিধান তৈরি করে আজকে পর্যন্ত ওই সংবিধান আছে, সেখানে পাকিস্তানের প্রথম সংবিধানই হয়েছে 9 বছর পরে। কয় বছর পরে? সেটা টিকেছে কয় বছর? 2 বছর শেষ। এই 24 বছর আমরা যে ওদের সাথে ছিলাম সংবিধান ছিল কয় বছর? 2 বছর। ওই 62 সালে যেটা করেছে এটা কোনো সংবিধান না, আইয়ুব খান করেছে। এটা কোনো সংবিধান না। এটা মানে মানুষকে যদি
বাক স্বাধীনতা দিত এবং সেই জন্যই তো 66তে 6 দফা হয়েছে। এরপরে তো লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমেই তো আমরা ইলেকশনে গেছি। সংবিধান তো ছিল না, ছিল ছিল না, তো এটা তো সাসপেন্ড হয়ে গেছে না, সংবিধান ছিল ছিল না। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার একটা ছোট অর্ডার, একটা প্রেসিডেন্টের লিখিত ইয়ার মাধ্যমে ইলেকশন হয়েছে। সুতরাং সংবিধান কনসেনসাসকে বোঝায়। আমাদের ভাষা কি হবে, এই ছোট্ট একটা বিষয়েই তো আমরা কনসেনসাস করতে পারি না। তুমি আর্গুমেন্ট না করে বাদ দাও, 6 দফা ছিল তো ওই যে জোরাল পোস্টারে, পূর্ব পাকিস্তানের মানুষের জোরাল পোস্টারে ছিল 6 দফা। ওই মূলনীতির ভিত্তিতে মানে কনস্টিটিউশন যদি থিওরিটিক্যালি ধরে উনি যে ওই সময়ের বিজয়ী সরকারকে ওরা সংবিধান দিয়েছে, সংবিধান মানে ক্ষমতা দিয়েছে, তারপরেও তো সংবিধান করা এত সহজ কথা না। বুঝে গেছেন? তাহলে আমরা লকে সমাজের একটা অভিব্যক্তি হিসেবে যদি দেখতে চাই তাহলে ওর থিওরিটা করতে হবে। এখন গত ক্লাসে আমি একটা জিনিস বুঝাতে গিয়ে আমার মনে হয় একটু তোমাদের একটু মিসলিডিং হতে পারে। একটা হচ্ছে কনসেনসাস মডেল, যেটা তোমরা এখন বুঝে গেছো যে সমাজের কনফ্লিক্টগুলোকে যথাসম্ভব এক জায়গায় একত্রিত এনে করা, মানে সংবিধান ইত্যাদি সবকিছু এমন ভাবে করতে হবে যাতে মানুষের মধ্যে কম থেকে কম বিরোধ থাকে, বেশি থেকে বেশি বিরোধ না, কম থেকে কম। আর কনফ্লিক্ট মডেল কি খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু পরীক্ষায় দিব, যেগুলো এমফাসিস দিয়ে পড়াচ্ছি এই জিনিসগুলো তোমরা ধরেই নিতে পারো। প্রতি ইয়ারে কেন নতুন প্রশ্ন হয়, কারণ কতগুলো জিনিস এটা পড়াইনি, গত 15 ব্যাচকে পড়াইনি। এই জিনিসগুলো প্রত্যেক ব্যাচে নতুন নতুন কিছু চ্যাপ্টার আমি অ্যাড করি, এর মধ্যে এটা। এই কনফ্লিক্ট মডেল কি? কনফ্লিক্ট মডেল হচ্ছে ল সমাজের একটা নির্দিষ্ট স্পেসিফিক গ্রুপের অ্যাসপিরেশনকে ধারণ করে। ইন আদার ওয়ার্ডস এলিটদের অ্যাসপিরেশনকে ধারণ করে। বুঝা গেছে? অর্থাৎ একটা ভ্যাস্টের ইন্টারেস্টের অ্যাসপিরেশনকে ধারণ করে, অর্থাৎ সবার ইন্টারেস্টকে ধারণ করে। সমাজে অনেক ধরনের ক্লেম আছে, কতগুলো ভয়েস আছে যেটা ক্লেম হিসেবে উঠে আসে, কারণ ওরা বলতেই জানে না, এবং ওদের পক্ষ থেকে যারা বলে আসলে ওরা ওদের কথাই বলে, ওই মানুষদের নামে বলে, কিন্তু কথাটা তার। বুঝা গেছে? এই কনফ্লিক্ট মডেল বলে যে সমাজের যে বিষয়গুলো প্রথমে দাবি হিসেবে উঠে আসতে হবে, দাবি হিসেবে উঠে এসে অন্যান্য দাবিগুলোর সাথে ধাক্কাধাক্কি করে সে মানে সমাজের কারা কনসেনসাস তৈরি করে, তোমরাই কনসেনসাস তৈরি করো, মানে এফইউ যারা লিখতে জানে, যারা চিন্তা করতে জানে, যারা ম্যানিপুলেট করতে জানে, তাই না? তারাই তো করি, তারাই তো সমাজের দাবিগুলোকে আলটিমেটলি অ্যাকসেপ্টেড অবস্থায় ওখানে পর্যন্ত লবিং করে। প্রেসার গ্রুপ আছে, লবিং গ্রুপ আছে, তাই না? সবকিছু মিলে আমার ওপিনিয়নটা ওখানে গ্রান্ট করাইতে হবে, যেখানে ফাইনাল সিল অফ অ্যাপ্রুভাল অফ লেজিসলেশন পড়বে। তাহলে সেখানে আমরা তো লগুলো দেখলেই বুঝতে পারি যে এখানে এটা কার জন্য ব্যবহার করা হয়েছে। এখানে কনফ্লিক্ট মডেলের ব্যাপারে একটা প্রশ্ন করা হয়, তাহলে যারা পাওয়ারফুলের এগেইনস্টে ব্যবহার করার জন্য আইন করেছে সেগুলোকে তুমি কি বলবা? যেমন ধরো দুর্নীতি দমন, বলছে দুর্নীতি দমন তো পাওয়ারফুলদেরকে ইয়ে করার জন্য কি করবে, এটা উত্তর দিয়েছে। এটা মনে হয় এক নম্বর কথা হচ্ছে যে এই আইনগুলো করা হয়, ইমপ্লিমেন্ট হয় না। বুঝতে পেরেছো? চুরির জন্য অনেক দিনের জেল আছে, কিন্তু 1000 কোটি টাকা যে নিয়ে গেছে সে তার লোককে রিসিডিউল করছে, সে সরকার থেকে ওই ইন্টারেস্টগুলোকে মাফ করে নিচ্ছে, সে বিভিন্ন কিছু করছে, এবং এমন একটা পর্যায়ে সে নিজেকে নিয়ে গেছে যে তার সাথে কিছু করতে গেলেই তাই ইকোনমি ফল করে, মানুষের এই যে এসালাম যদি পড়ে যায়, একসময় হচ্ছে এসালাম যদি পড়ে যায় দেশ পড়ে যাবে, ওরকম অবস্থা। এত বেশি পাওয়ার একজনের হাতে দিয়ে দেওয়া হয়েছে।
ইমপ্লিমেন্ট হয়। আর কি আর হচ্ছে যে যেমন ধরো এনভায়রনমেন্টাল ল ফ্যাক্টরিগুলোর উপর কি হবে ইমপ্লিমেন্ট হবে। তাহলে এটাও তো ফ্যাক্টরি ওনারদের জন্য, কিন্তু না, এটা করছে আরো বড় পাওয়ারফুল দেখে বাঁচানোর জন্য। বুঝতে পেরেছো? যেমন ছোট ফ্যাক্টরি যার আছে সে যদি একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে হয় তার যে কস্ট, এটার জন্য তার বিজনেসই বসে যাবে। ওয়ারেস যারা কংগ্লোমারেট আছে, যারা অনেক বড় বিজনেস আছে, তারা কিন্তু এটা পারবে এবং সাস্টেইন করবে, তাই না? আলটিমেটলি আমি 3 জন 4 জন 5 জনের আইনটা করেছি, মনে হচ্ছে সবার জন্য করেছি, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারবে মাত্র বেশি পাওয়ারফুল কয়েকজন। তাহলে পাওয়ারফুলদের এগেইনস্টও যে আইনগুলো কনফ্লিক্ট মডেলে, এটাও কনফ্লিক্ট মডেলে তুমি প্রশমিত করতে পারছো না। তুমি বলছো যে না পাওয়ারফুলের এগেইনস্টে তো আইন আছে, কিন্তু এই আইনটা এমনি আছে, মূলত এটাও কাউকে না কাউকে বেনিফিট দেওয়ার জন্য। বুঝতে পেরেছো? তাহলে ক্লেম গত ক্লাসে বলেছি এই রস্কো পাউন্ডের চেয়ে রস্কো পাউন্ডের ফলোয়ারদের থিওরি হচ্ছে ভালো। প্রবলছে সমাজের ইন্টারেস্টগুলো কিভাবে এক হবে ইত্যাদি ব্যাপারে। ও বলছে ক্লেমগুলোকে আমরা দেখব দাবি অনুযায়ী, অর্থাৎ যারা দাবি করবে যে এটা আমাদের ক্লেম, ওগুলোকে আমি ক্লেম হিসেবে ধরবো এবং সেটার ব্যাপারে গত ক্লাসে বলেছি সেটা ও সার্চ করেছে লিগ্যাল প্রসিডিং এ এবং লিগ্যাল লেজিসলেটিভ প্রপোজাল। এখন সবকিছু তো লিগ্যাল প্রসিডিং এ আসে না, যার টাকা নেই সে তো মামলা করতে যায়নি। আবার ওই প্রপোজালও সবার প্রপোজাল ওখানে যাচ্ছে না। সুতরাং সমাজের প্রপোজাল বুঝতে গিয়ে তুমি যদি শুধু লেজিসলেটিভ প্রপোজাল গুলো দেখো তাহলে ওর মডেলে সমস্যা হবে। লাস্ট এটা হচ্ছে সোশিওলজিক্যাল স্কুল আফটার পাউন্ড। পাউন্ড ছাড়া পাউন্ডের পরে এবং পাউন্ড ছাড়া অন্যরা যেমন পজিটিভিস্ট স্কুল বা অ্যানালিটিক্যাল স্কুল, ব্যাকডাম বা অস্টিন যেগুলো করেছে সেটা হার্ড এসে কি করার চেষ্টা করেছে, শুদ্ধ করার চেষ্টা করেছে। সব সময় লেটার ইন টাইম প্রিভিলেজ থাকে কিছু। যেমন আমরা যেগুলো করেছি তোমাদেরকে বলবো যে এগুলো করিও না, সুতরাং তোমাদের একটা কি আছে অ্যাডভান্টেজ আছে। তেমনি ভাবে এই সোশিওলজিক্যাল স্কুলকে বিবেচনা করতে গিয়ে পাউন্ড যেগুলো করেছিল ও ক্লেম করতে চেষ্টা করেছে ওই দুইটা জিনিসে যেখানে ক্লেম পাওয়া যায় না, অথবা সবাই ক্লেম ওখানে যায় না, অন্যরা এগুলো করেছে, অন্যরা কি চেষ্টা করেছে। এর মধ্যে সবচেয়ে ভালো চেষ্টা করেছে এই যে 3 নাম্বার এটা প্রসপেক্টাস মডেল। সবগুলোতে সমস্যা আছে, কিন্তু পাউন্ড এবং অন্যরা ওর সময়ের মূলত যারা চেষ্টা করেছে ওরা ল এর একটা গ্র্যান্ড থিওরি দেওয়ার চেষ্টা করেছে, যে ল আসলে পৃথিবীর সকল লকে যদি আমি বিবেচনা করি, ও বলছে সকল ল হচ্ছে এ সিস্টেম অফ সোশ্যাল কন্ট্রোল, এবং সেটা কিভাবে ইত্যাদি বলেছে অনেক কিছু ভুল ত্রুটি আছে। এরপরে যারা এসেছে তারা মূলত চেষ্টা করেছে ফিল্ডে গিয়ে দেখতে। এই কোথায় গিয়ে দেখতে? ফিল্ডে গিয়ে দেখতে যে সমাজের ল এইটা কিভাবে কাজ করছে, সমাজের ল ওইটা কিভাবে কাজ করছে, নারী শিশু কিভাবে কাজ করছে, লেবার ল কিভাবে কাজ করছে। এরকম অনেকগুলো ফলোয়ার যেটা চেষ্টা করেছে সেটা হচ্ছে ওই যে ফিল্ডে গিয়ে, ও বলেছে না ফিল্ডে যেতে হবে, ওখানে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন করে সোশ্যাল সায়েন্স মডেল ব্যবহার করে দেখতে হবে কোন লটা দরকার, কোন লটা উপযোগী। এই কাজটা করেছে অনেকে, কিন্তু এটা বেশি খুব একটা গুরুত্ব নাই। 3 নাম্বার এরা আবার চেষ্টা করেছে ওই যে প্রথম থিওরির ভুলগুলোকে শুধরে ওরা প্রসপেক্টাস, ওরা একটা নতুন মডেল তৈরি করেছে। ও বলছে যে সোশিওলজিক্যাল থিওরি কিভাবে কাজ করাতে পারি আমরা। সেখানের মধ্যে কতগুলো সোশ্যাল সায়েন্টিস্ট, বিশেষ করে ল্যাজওয়েল খুব বিখ্যাত একজন সোশ্যাল সায়েন্টিস্ট, সে 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 ওই ইয়াগুলো দিয়েছে, খুব ইন্টারেস্টিং একটা সোশ্যাল ইয়ে দিয়েছে। এটা তোমরা দেখে নিও, এটা আমাদের প্রাসঙ্গিক বিষয় না, তারপরেও বলে রাখি ল্যাজওয়েল কেন বিখ্যাত। ল্যাজওয়েল এই জন্য বিখ্যাত, ও বলেছে যখন মানুষের পেটে ক্ষুধা থাকে ও 5টা দিয়েছে, 5টা বেসিক প্রসেস যার মাধ্যমে সকল মানুষ যায়। এর মধ্যে একটা হচ্ছে যতক্ষণ পেটে ক্ষুধা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ ওইটা ফুলফিল করার জন্য সবকিছু করবে।
পেটের ক্ষুধা যখন চলে যাবে ও বলেছে সেক্স। মানুষ দ্বিতীয় মানুষের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে সেক্স। ও বলছে এই দুটো যখন ফুলফিল হয়ে যাবে তখন মানুষ রেপুটেশনের পিছনে ছুটবে। এভাবে করে ও পর্যায়ক্রমে মানুষের ইয়াগুলোকে একটা মডেলে ফেলেছে, এই জন্য ও বিখ্যাত। কিন্তু এখানে অন্য কথা বলছে, এটা দেখে নিও, ল্যাজওয়েল দিলে ওটা চলে আসবে। এই ল্যাজওয়েল এখানে বলেছে যে সমাজকে কিভাবে কাজ দেখতে হবে, সমাজকে দেখবে সমাজকে দেখতে হবে লিগ্যাল এক্সপেকটেশন গুলোকে, এগুলো বুঝতে হবে। এই কি বুঝতে হবে? লিগ্যাল এক্সপেকটেশন গুলো বুঝতে হবে। কেমন এক্সপেক্ট, এই ও বলছে এক্সপেকটেশন ইন্ডিসেস, সমাজে এক্সপেকটেশন গুলো ইন্ডিকেটর তৈরি করতে হবে, যে সমাজের এক্সপেকটেশন নাম্বার 1 2 3 4 এভাবে করে সবগুলো এক্সপেকটেশনের একটা লিস্ট থাকতে হবে। এটা গবেষণা করে বের করা, এটা গবেষণা করে বের করো। তারপর কি, তারপর বলছে এই এক্সপেকটেশন গুলো যখন দেখা যাচ্ছে এর বাইরেও এক্সপেকটেশন আছে, ও বলছে দ্যাট সাপ্লিমেন্টেশন। তারপর কি করতে হবে? এগুলো সাপ্লিমেন্ট কি, এগুলো আস্তে আস্তে আমরা নোট করতে পারবো। তাহলে এক নাম্বার কি বললাম, কি বললাম? এক্সপেকটেশন, লিগ্যাল এক্সপেকটেশন। তারপরে কি বললাম? সাপ্লিমেন্টেশন। এটা হচ্ছে ওর মডেল। সাপ্লিমেন্টেশন গুলো দেখো, এই সাপ্লিমেন্টেশন গুলো যখন কাজ করছে না, এই তোমরা মাঝখানে কথাগুলো শুরু করবে না। ও বলছে when supplementation also fails, তারপরে কি, we are taking a source of judicial response। ও বলছে তারপরে দুই ধরনের জুডিশিয়াল রেসপন্স কাজ করবে। এক নাম্বার আইডেন্টিফিকেশন অফ কমন ইন্টারেস্ট। ও বলছে জুডিশিয়ারি তখন দেখবে কমন ইন্টারেস্টে কোনটা ভালো। এখন আর লেজিসলেচারের কাছে নেই, or a form of non-decision, a form of non-decision। এই non-decision গুলো হচ্ছে পলিটিক্যাল কোশ্চেন। কি কোশ্চেন? জুডিশিয়ারি কি পলিটিক্যাল কোশ্চেন ডিল করতে পারে? পলিটিক্যাল কোশ্চেন পলিটিশিয়ানদের জন্য রেখে দিতে হবে। সংবিধান বলছে ও লিগ্যাল কোশ্চেন ধরবে, কনস্টিটিউশনাল কোশ্চেন ও ডিল করবে, পলিটিক্যাল কোশ্চেন পলিসি কোশ্চেন কে ডিল করবে। কিন্তু আমরা কি দেখেছি, কোটার ক্ষেত্রে রায়টা দিচ্ছে কে? এখন প্রশ্ন হচ্ছে এটা কি কনস্টিটিউশনাল কোশ্চেন নাকি পলিটিক্যাল কোশ্চেন? এটা কি কনস্টিটিউশনাল কোশ্চেন নাকি পলিটিক্যাল কোশ্চেন? বুঝে গেছে? তাহলে এইভাবে করে সে তার মডেলটা উপস্থাপন করেছে। কিন্তু এখানে ওর ব্যাপারে সমালোচনাটা হচ্ছে ও জুডিশিয়ারিকে অনেক বেশি পাওয়ার দিয়েছে। মনে করো ইন্ডিকেটর গুলো ফেল করেছে, তারপর সাপ্লিমেন্টেশনটাও কাজ করছে না, তখন সে বলছে টু টাইপস অফ জুডিশিয়াল রেসপন্স। Two types of judicial response. বুঝতে পেরেছো? যে তোমরা যারা হাসছো, আমি যখন ছাত্র ছিলাম তখন আমি হাসি শুরু করলে আর হাসি বন্ধ করতে পারতাম না। এবং আমি আমেরিকাতেও গিয়ে মাস্টার্স করতেছি, অসাধারণ একজন শিক্ষক, সে এক কথা বলছে হাসতে হাসতে মানে এখানে অড হয়ে যাচ্ছে। দর্শক দেশে তো এগুলো চলে না, আমি ক্লাস থেকে বাইরে গেছি। এই হচ্ছে অবস্থা। রেপ্লিকা কাশ রেপ্লিকা যাত্রা এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভ্যালু। এটাই লাস্ট কথা। এই যে তুমি লিস্ট করলে, শোনো, তোমরা যে একবার বলছো যে তারা নতুন সংবিধানের পক্ষে মতামত, এটা ভ্যালু বায়াস।
যেটা আছে সেটার কারণে তোমরা এটা বলছো, এটা রিয়ালিটি থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে এইসব ইন্ডিকেটর যারা তৈরি করবে তারা ক্যাপিটালিস্ট হলে ইন্ডিকেটর হবে ক্যাপিটালিস্ট, তারা যদি সোশ্যালিস্ট হয় সোশ্যালিস্ট, তারা যদি ইসলামিস্ট হয় ইসলামিস্ট, তারা যদি সেকুলার হয় সেকুলার, তারা যদি মানে ধর্ম বিদ্বেষী হয় ওরকম। তাহলে তাহলে এটা সমস্যাগুলো দেখো, কিন্তু সোশ্যালিজমের বড় সমস্যা হচ্ছে ভ্যালুকে প্রায়োরিটি না দেওয়ার চেষ্টা করেও ভ্যালু নিয়ে আসার সমস্যা। বুঝতে পেরেছো? তুমি যতই তোমার মূল্যবোধকে আলাদা রাখার চেষ্টা করো টু সার্টেন এক্সটেন্ট পারবে, এরপরে পারবে। সেজন্য সমাজকে স্টাডি করা সবচেয়ে কঠিন, সমাজকে স্টাডি করা সবচেয়ে কঠিন। আমি আমার রিসার্চ ক্লাসে বলেছি, সবসময় বলতাম যে দেখো এই গরুকে তুমি হাল চাষ করতেছো না হাঁটলে বাড়ি দেওয়ার সাথে সাথে সে হাঁটতেছে, অথবা একটা কেমিক্যালকে আরেকটা কেমিক্যালের সাথে জুড়ে দিলে কি হবে ওইটাই হবে, এর বেশি তার মানে তাকে চেঞ্জ করা যায়। কিন্তু বিএনপিকে গত 15 বছরে এতবার বানাচ্ছে, যত বানাতে চেষ্টা করেছে তত শক্ত হয়ে গেছে মানুষ এরকম। এই জন্য মানুষকে স্টাডি করা সবচেয়ে কঠিন। মানুষকে স্টিমুলেশন দিয়ে মানুষকে তুমি ম্যানিপুলেট করা, এই সবগুলো সায়েন্সে ম্যানিপুলেট করতে হয়। কি করতে হয়? কোন কেমিক্যালের সাথে কোন কেমিক্যাল দিলে মানে কি ধরনের রিঅ্যাক্ট করবে, এটা তো স্টিমুলেশন ইম্পোজড আর্টিফিশিয়ালি দেওয়া হচ্ছে, যে এইভাবে আমি জিনিসটাকে রাখবো সেটা বাস্ট হবে। মানুষের ব্যাপারে তুমি সেটা বলতে অনেক মেকানিজম করে তুমি চিন্তা করছো যে এদেরকে খেপাই তুলি, এদের এটা খেপেই নেই। বুঝতে পেরেছো? যেমন 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 এবার যে একজন মুসলিম লয়ারকে মারার পরে অনেক মনে হচ্ছে রায়ট হয়ে যাবে, রায়ট তো আমাদের রক্তে, রায়ট রক্তে নাই, আমাদের রক্তে নেই, রায়ট কিন্তু ভারত এবং পাকিস্তানে আছে। আমরা একটু ডিফারেন্ট নেচার এবং সম্প্রীতিটাই আমাদের মূল, ইয়াটা আমাদের মূল না। ওইটা মাঝে মধ্যে আসে, কিন্তু ওইটা আসে মানুষের পাশবিক যেটা একটা ইনস্টিংক্ট আছে যে যারা একটু আইডিয়া করে এটা আসে সময় সময়, কিন্তু আমাদেরকে এত তাড়াতাড়ি এই জন্য মানুষকে বোঝা, মানুষকে যে একটা এক্সপেরিমেন্ট করে আমি এটা করে ফেলবো, সুতরাং যা কিছু হয়েছে স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। এটা কেউ যদি মনে করে আছে এখানে এলিমেন্ট আছে, এলিমেন্টগুলো কাজও করেছে, কিন্তু সবকিছু এলিমেন্ট দিয়ে কাজ করানো যায়, এটা কনভার্স করে, সেজন্য এটা হয়েছে। তাহলে আজকে সোশ্যোলজিক্যাল স্কুল আরেকটু ভালোভাবে বুঝেছো এবং এটা পরীক্ষায় উত্তর দিবে। আমি পাশে দিলাম